আসসালামু আলাইকুম। আজকে ইংরেজ শাসনের সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের অবদান পড়ছিলাম। তো পড়তে গিয়ে মনে হইলো যে অ্যাডমিশনের সময় প্রায় 4 বছর আগে সব জিনিসগুলো পড়ছিলাম, অ্যান্ড কিছু জিনিস এখনো খুব ভালোভাবে মনে আছে। মনে থাকার কারণ একটাই, কিছু নেমোনিক বা স্পেশাল টেকনিক দিয়ে পড়েছিলাম। তো মনে হইলো যে আপনাদের সাথে শেয়ার করি টেকনিকগুলা। তো প্রথমেই আসে লর্ড ক্লাইভ। তো এই সেকশন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তার মধ্যে লর্ড ক্লাইভ, কর্নওয়ালিস, তারপরে হার্ডিংস, এই সম্পর্কিত ব্যক্তিবর্গ থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ যারা আছেন। তো প্রথমেই লর্ড ক্লাইভ। দেখেন, লর্ড ক্লাইভের নামের মধ্যেই ক্লাইম্ব একটা ভাইব আছে। ক্লাইম্ব মানে কি আরোহণ করা। তো উনি কি করছিল, প্রথমেই ইংরেজ সাম্রাজ্য ইন্ডিয়ায় আসলো। আসার পর ইংরেজরা ইন্ডিয়াতে যে শাসনটা চালু করলো, সেই শাসনের সূচনা বা ক্লাইম্ব বলতে আরোহণ, সিংহাসনে আরোহণের যে ব্যাপারটা, এটা কিন্তু ক্লাইভ করছিল। সো প্রথমে যে ইনফরমেশনটা মনে রাখবো, ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন করেন লর্ড ক্লাইভ। ওকে, এরপর হচ্ছে, হ্যাঁ, ইংরেজ শাসন শুরু করলো, কিন্তু তখন ম্যাক্সিমাম জায়গাতে জমিদারি শাসন ছিল। জমিদার শাসনের ক্ষেত্রে ইংরেজরা তো সব জায়গাতে গিয়ে জমির খাজনা আদায় করতে পারতেছে না। তো তখন একটা নতুন শাসন ব্যবস্থা তারা কায়েম করছিল, যেটাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হতো। দ্বৈত শাসন ব্যবস্থা মানে এখানে জমির খাজনাগুলো আদায় করবে জমিদাররা, এবং শাসন ব্যবস্থা সেন্ট্রালি কন্ট্রোল করবে ইংরেজরা। এটাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হতো। ওকে, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখেন, এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, এখানে যে প্রবলেমটা হইতো যে এই জমির খাজনাগুলো প্রপারলি সবসময় ইংরেজদের হাতে আসতো না। তো সেই জন্য পরবর্তীতে দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করা হয়। তো এই বিলোপ মানে যে নিয়মটা চালু হয়েছিল ওটা বন্ধ করা হয়। কে করেন এটা মনে রাখবো আমরা। আমরা হেস্তনেস্ত নামে একটা নাম শুনেছি বাংলাতে। হেস্তনেস্ত মানে যখন একটা জিনিস খুবই কমপ্লিকেটেড, কোনোভাবেই সলভ হচ্ছে না বা সমাধান হচ্ছে না, তখন আমরা ওই জিনিসটাকে যে কোনোভাবে হোক সমাধান করি, বা যদি সমাধান না হয় এলোমেলো করে ফেলি, এটাকে হেস্তনেস্ত বলি। তাইলে ওয়ারেন হেস্টিংসকে আমরা ওয়ারেন হেস্তনেস্ত দিয়ে মনে রাখবো। তিনি কি করেন, দ্বৈত শাসন ব্যবস্থা হেস্তনেস্ত করে ফেলেন। দ্বৈত শাসন ব্যবস্থা হেস্তনেস্ত করে তাদের উদ্দেশ্য কি ছিল, খাজনা তারা নিজেরা নিবে। এই জন্য প্রথমে তারা পাঁচশালা ভূমি ব্যবস্থা চালু করেন, তারপর একশালা ভূমি ব্যবস্থা চালু করেন। তো এখানে পাঁচশালা একশালা ভূমি ব্যবস্থা মানে হচ্ছে যে 5 বছরের জন্য এই জমির করগুলো তারা পাবে, একশালা মানে 1 বছরের জন্য তারা পাবে। তাহলে এটা কিন্তু দ্বৈত শাসন ব্যবস্থা থেকে আরো খারাপ একটা জিনিস। ওকে, তবে তিনি একটা ভালো কাজ করছিল, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। ওকে, আর এখানে এই করের সাথে রিলেটেড আরেকটা জিনিস আছে, উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন। রাজস্ব বোর্ড শুধুমাত্র তাদের সেই কর বা সবকিছুকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার জন্য সে প্রতিষ্ঠা করেছিল। সো হেস্টোনেস্তো বা হেস্টিংস দিয়ে আমরা এই কয়েকটা জিনিস মনে রাখবো। তার মূল কাজগুলা এই জমির খাজনার সাথে রিলেটেড। তাহলে দ্বৈত শাসন লোপ করলো, পাঁচশালা একশালা বন্দোবস্ত চালু করলো, তারপর রাজস্ব বোর্ড স্থাপন করলো। ঠিক আছে। ওকে, এরপর কর্নওয়ালিস। তো লর্ড কর্নওয়ালিসের নামের সাথে একটা জিনিসের মিল আছে, কর্ন। কর্ন মানে কি, কর্ন মানে কিন্তু ফসল, শস্য। শস্য কোথায় হয়, জমিতে হয়। তো এখান থেকে মনে রাখবো আমরা, তিনি প্রথম জমিদারি প্রথার সূত্রপাত করেন। ওকে, এরপর জমিদারি প্রথার সূত্রপাত করছে, কিন্তু এখন পর্যন্ত সেই জমির কর তাদের কাছে প্রপারলি আসছে না। এই জন্য তিনি 10 বছরের জন্য ভূমি বন্দোবস্ত বা ওই কর তারা আদায় করবে এরকম একটা বন্দোবস্ত চালু করলো, যেটাকে 10 সালা ভূমি বন্দোবস্ত বলে। ওকে, তারপরও দেখা যাচ্ছে ঠিকঠাক মতো হচ্ছে না সবকিছু। এই জন্য ওই 10 বছর, 5 বছর, 1 বছর সবকিছু বাদ দিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করলো। চিরস্থায়ী মানে পুরো হোল টাইমের জন্য, পুরো টাইম পিরিয়ডের জন্য করটা তারা পাবে। ওকে, এটা করলো। এবং এইখানে একটা নিয়ম ছিল, এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, এখানে খাজনাটা জমিদাররা তাদেরকে এনে দিবে, এবং এক্ষেত্রে যদি একটা সার্টেন ডেট থাকতো যে এই ডেটের আগে খাজনা দিতে হবে, যদি ওই দিন সন্ধ্যার আগে খাজনা না দিতে পারতো, ওই জমিদারের নিলামে তারা নিয়ে নিত। এবং এটাকে সূর্যাস্ত আইন বলা হয়। সূর্যাস্ত মানে সূর্যাস্তের পূর্বে যদি খাজনা দিতে পারে তাহলে জমিদারি থাকবে, আদারওয়াইজ থাকবে না। ওকে, এটা একটু আমরা দেখবো। এরপর আসে লর্ড ওয়েলেসলি। এখান থেকে আমরা একটু মনে রাখবো ওয়েলেস। ওয়েলেস, ওয়ে মানে উপায়, লেস মানে নাই। তাহলে এখানে পথ নাই। ওয়েলেসলির ক্ষেত্রে তার টিকে থাকার আর পথ নাই, এমন একটা অবস্থায় পৌঁছাইছে। জাস্ট আমি এগুলো নেমনিক বলতেছি, এগুলো আসল ঘটনা না। তো এখানে তখন তিনি কি করেন, কোনো পথ নাই, এজন্য তিনি অধীনতামূলক মিত্রতা নীতির প্রণয়ন করেন। মিত্রতা বা বন্ধুত্ব আমি করব, বাট তুমি আমার অধীনে থাকবা, এই শর্তে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। এখন তখন যে সুলতান ছিল, টিপু সুলতান, উনি কিন্তু এটা পছন্দ করলো না, যার ফলে তার সাথে যুদ্ধ হয়েছে। ওকে, তবে তিনি একটা ভালো কাজ করছে। যখন দেখলো যে আমি বন্ধুত্ব করতে গেলাম বাট ফেল করলাম, মানুষ আরো খারাপ বলতেছে বলতেছে যে তুমি বন্ধুকে শোষণের জন্য বন্ধুত্ব করছো, তখন তিনি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। এটা আমরা একটু দেখবো। ওকে, এরপর আমরা আসি পরের জনে, উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। উইলিয়াম বেন্টিংকে আমরা মনে রাখবো সতীদাহ প্রথার সাথে রিলেটেড। তো সতীদাহ, সতীদাহ মানে
একটা সময় এরকম নিয়ম ছিল হিন্দু সমাজে যে যদি বিবাহিত কোনো মহিলার স্বামী মারা যাইতো তাহলে সেই মহিলাকে ওই স্বামীর চিতায় পুড়িয়ে মারা হইতো। যখন স্বামীকে পুড়িয়ে দেওয়া হইতো একই সাথে মহিলাকে পুড়িয়ে মারা হইতো। এটাকে সতীদাহ প্রথা বলা হইতো। তো উইলিয়াম বেন্টিং সেই সতীদাহ প্রথা রহিত করে আইন প্রণয়ন করেন। তো এটা কিভাবে মনে রাখবো আমরা? বেন্টিং মানে কি? বাঁকা। তো যদি সব থেকে বাঁকা আইন বা বাঁকা নিয়মের কথা বলি যে কোনো সমাজের ক্ষেত্রে, এটা কিন্তু মানে এর থেকে খারাপ নিয়ম আর হইতে পারে যে স্বামী মারা গেছে এই জন্য স্ত্রীকে তার চিতায় পুড়িয়ে মারা হবে? সো এইভাবে এটাকে আমরা বাঁকা আইন বলে মনে রাখতে পারি। সো সেই প্রথাটা রদ করেন কে? বেন্টিং। ওকে, এখানে আমরা একটু মনে রাখবো যে এইটা হচ্ছে আইন পাশ। বেন্টিং কি করছে? আইনটাকে পাশ করছে যে আর কোনো মহিলাকে এভাবে পুড়িয়ে মারা যাবে না। কিন্তু এই নিয়ে প্রথম আন্দোলন করছিলেন রাজা রামমোহন রায়। এটা একটু মনে রাখবো, আমরা ঈশ্বরচন্দ্রের সাথে কিন্তু এটা গুলিয়ে ফেলবো না। ঠিক আছে, রাজা রামমোহন রায়। এরপর দেখো তিনি সতীদাহ প্রথা কেন রোধ করছে? রোধ করার একটাই উদ্দেশ্য, জীবন বাঁচানো। এবং জীবন বাঁচানো আরেকটা জায়গাতে হয়, সেটা হচ্ছে হাসপাতাল। সো তিনি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। মেডিকেল কলেজে শুধু চিকিৎসা হয় না, সেখানে কিন্তু শিক্ষারও একটা ব্যবস্থা আছে। সো ওইটার সাথে রিলেট করে মনে রাখবো লর্ড ম্যাকলে কর্তৃক তিনি শিক্ষানীতিও প্রণয়ন করেন। ঠিক আছে, এবং শিক্ষার ক্ষেত্রে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন। এই কয়েকটা জিনিস। ঠিক আছে, ওকে, এখানে জীবন বাঁচানো দিয়ে আমরা মনে রাখতে পারি। এরপর এটা লাগে না আসলে। লর্ড ডালহৌসি। ডাল ওয়ার্ডটা মনে রাখবো। ডাল কিসের ডাল? বিয়ে বাড়ির ডাল। কিসের ডাল? বিয়ে বাড়ির ডাল। তো এখানে বিয়ের ঘটনাটা কিরকম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকদিন ধরে বিধবা বিবাহ নীতি প্রণয়নের জন্য আন্দোলন করছিল। বিধবা বিবাহ মানে একটা সময় ছিল হিন্দু সমাজে সতীদাহ প্রথা রোধ হয়েছে, বাট কোনোভাবেই বিধবাদের আর বিয়ে হচ্ছে না, এবং নিয়ম ছিল যে এদের বিয়ে করা যাবে না, আর বিবাহ হবে না তাদের। তো এই ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করতেছিল, এবং উনি কিন্তু প্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ছেলের সাথে একজন বিধবার বিয়ের মাধ্যমে এই নীতির বাস্তবায়ন করে। তো এইখানে বিয়েটা কার? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলের। তিনি আন্দোলন করছিলেন কি জন্য? বিধবা বিবাহ আইন প্রণয়নের জন্য। তো সেই বিয়েতে ডালহৌসি গেছে। ডাল তো এমনি বিয়েতে আসেই, এবং সে আরেক ডাল, সে নিমন্ত্রণ পেয়ে বিয়েতে গিয়েছে। কিসে গিয়েছে? দেখো, রেল যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে রেলে করে গেছে। ওকে, তো সে খবর কিভাবে পাইলো? খবর পাইছে কিভাবে? ডাক যোগে তাকে খবর দেওয়া হয়েছে। ডাক যোগে তার কাছে পৌঁছায় নাই বলে পরে আবার টেলিগ্রাফ করা হয়েছে তাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা মনে রাখবো ডালহৌসি কোথার ডাল? বিয়ের ডাল। কার বিয়ে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিয়ে। সরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছেলের বিয়ে। ছেলের বিয়ে কার সাথে? একজন বিধবার সাথে। ঠিক আছে, তো পরে এই বিয়ে দেখে তিনি আবার কি করলো? যে বিধবা বিবাহ আইন সেটা প্রণয়ন করে দিল। ঠিক আছে, এবং সেই বিয়েতে গিয়েছিল, নিমন্ত্রণ পাইছিল প্রথমে ডাক টিকিটের মাধ্যমে, বাট খবর যায়নি তার কাছে, পরে টেলিগ্রাফ করা হয়েছিল তারে, এবং গিয়েছিল কিভাবে? রেলের মাধ্যমে। সো তিনি কিন্তু রেল যোগাযোগ ব্যবস্থারও প্রণয়ন করেন। ওকে, দেখে ফেললাম। এরপরে লর্ড ক্যানিং। ক্যানিংটাকে আমরা মনে রাখবো কানিং দিয়ে। কানিং মানে কি? কানিং মানে চালাক বা চতুর। তো এখানে তিনি খুব চালাক একজন মানুষ। দেখো, চালাক কাজ করছে। তিনি প্রথম ভারতবর্ষের ভাইসরয় বা বড়লাট নিযুক্ত হন। বড় একটা পদ সে পাইছে, এবং চালাক মানুষ, টাকা পয়সার চিন্তা থাকবে। তিনি প্রথম উপমহাদেশে কাগজের মুদ্রা চালু করেন। যখনই টাকা পয়সা সম্পর্কিত জিনিস আসছে, মারামারি ঝামেলা লাগতেই থাকবে, তো তখন তিনি পুলিশ আইন প্রণয়ন করেন এবং উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। ওকে, চালাক লোক, সে বড় জায়গায় বসছে, টাকার বা মুদ্রার প্রচলন করছে, তারপর যে পুলিশ ব্যবস্থার প্রচলন করছে। ওকে, এরপর লর্ড মেও। এখান থেকে একটা ইনফরমেশন মনে রাখলে হবে, তিনি প্রথম আদমশুমারি প্রচলন করেন, এবং ভারতবর্ষে প্রথম আদমশুমারি কত সালে হয়? 1872 সালে। এটা কিন্তু আবার 1972 সালে বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে মিলাই দিও না। একটা প্রশ্নের উত্তর করো যে বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে হয়? বলো। এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম আদমশুমারি কে করছিল? লর্ড মেও। এটাকে অনেক সময় লর্ড রিপনের সাথে কনফিউজ করা হয় না, আমরা এটাকে কিন্তু কনফিউজ করবো না। ওকে, এরপর আসি আমরা পরের পেজে। লর্ড রিপনের ক্ষেত্রে আমরা মনে রাখবো রিপ ভ্যান উইঙ্কেল। একটা গল্প ছিল না? উনি কি ছিল? উনি কিন্তু শিকারী ছিল। ওই যে অনেক বছর ঘুমের মধ্যে ছিল, উনি কিন্তু শিকারী ছিল, উনি হান্টার ছিল। তাহলে রিপনের সাথে মিলে আমরা মনে রাখবো তিনি হান্টার কমিশন প্রণয়ন করেন। ঠিক আছে, ওকে, গেল। এরপর লর্ড কার্জন। ইনি খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, এবং এনার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হল আছে। সায়েন্সের ফ্যাকাল্টিটা পুরোই এনার ওই সময়কার শাসন ব্যবস্থার একটা অংশ ছিল, তাদের প্রশাসনিক কেন্দ্র ছিল লর্ড কার্জন। এবং ইনি এত কাজ করে গিয়েছে, সেই সময় ভালো কাজ করে গিয়েছে, এই জন্য তার শাসনামলকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। এরপর তিনি আরেকটা কাজ করছিল, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ করেছিল। এটা খুবই ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গ কে করেন? লর্ড কার্জন। যদিও ভালো উদ্দেশ্য ছিল, বাট আলটিমেটলি সেই উদ্দেশ্য হাসিল হয় নাই। তো বঙ্গভঙ্গ তিনি করেছিলেন কত সালে? সালটাও খুবই ইম্পর্টেন্ট, 1905 সালে। ওকে, এরপর বঙ্গভঙ্গ হইলো। তো ওই যে বললাম
ভালো উদ্দেশ্য ছিল বাট হাসিল হয় না, এজন্য পরে আবার বঙ্গভঙ্গ রদ করা হয়, বা বঙ্গভঙ্গটাকে যে ভাগ করা হয়েছিল বাংলা, এটাকে আবার রিজয়েন করা হয়। তো এই কাজটা কে করে? এই কাজটা করে লর্ড হার্ডিংস। হার্ডিংস এর নাম শুনে কি মনে আসে বলতো? হার্ডিংস ব্রিজ, ওই যে পাবনা কুষ্টিয়ার হার্ডিংস ব্রিজ। তাহলে হার্ডিংস উনি মূলত একটা ব্রিজ তৈরি করছিল। ব্রিজের কাজ কি? জয়েন করা দুইটা প্রান্তকে, নদীর দুই পাশে দুইটা এলাকাকে জয়েন করা। তো হার্ডিংস দিয়ে আমরা প্রথমে মনে রাখবো তাই বঙ্গভঙ্গ রদ করছিল, অর্থাৎ বাংলা ভাগ হয়ে গেছিল, ওটাকে আবার রিজয়েন করছে, নতুন করে জয়েন করছে। অ্যান্ড বললামই তো হার্ডিংস ব্রিজের কথা, ঠিক আছে। আর তিনি আরেকটা ভালো কাজ করছিল, ঢাবি প্রতিষ্ঠার জন্য যে নাথান কমিশন উনি গঠন করছিল। ওকে, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? ওকে, এরপর আরেকজনের নাম আমরা স্কিপ করে গিয়েছি, লর্ড মিন্টু। মিন্টু নামটা কিন্তু বাংলাদেশে বেশ প্রচলিত এবং মুসলমানদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সো এটাকে আমরা মুসলমানদের সাথে রিলেট করে মনে রাখবো। তিনি মুসলমানদের জন্য আলাদা করে নির্বাচন এর ব্যবস্থা করেছিল, ঠিক আছে। ওকে, এরপরে লর্ড চেমসফোর্ড, এখান থেকে একটা জিনিস মনে রাখবো যে তিনি মন্টেগু চেমসফোর্ড নামের সাথে মিলে আছে, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন করেন, এবং এই আইন ভারত শাসন আইন নামে প্রচলিত, অর্থাৎ পরবর্তীতে এই আইন দিয়েই যখন ইংরেজরা চলে গেল তখন ভারত শাসিত হয়েছে। ওকে, গেল। এরপর লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেনের ব্যাডমিন্টন খেলার খুব শখ ছিল, মনে রাখবো আমরা মাউন্টব্যাটেন, ব্যাট দিয়ে মনে রাখবো, ব্যাডমিন্টন খেলার খুব শখ ছিল। বাট ইন্ডিয়াতে না তখন এত ভালো ব্যাডমিন্টন খেলার জায়গা ছিল না, কোর্ট ছিল না। তো উনি কি করলো, ওনার ব্যাডমিন্টন খেলার শখ, সো মনে হইলো যে আমি আর এখানে শাসন করব না, এখন শাসনের থেকে আমার ব্যাডমিন্টন খেলা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য তিনি ইন্ডিয়া ছেড়ে চলে গেল, এবং এজন্য তিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল ভাইসরয়, ঠিক আছে। এরপরেই ইংরেজরা আসলে ভারত ছেড়ে চলে গেল, এবং ভারত এবং পাকিস্তান দুইটা রাষ্ট্রের সৃষ্টি হইল, এবং পরবর্তীতে পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন শাসন পাশ হয়ে গেল, এবং ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তখন তো পাকিস্তানের মধ্যে বাংলাদেশ ছিল, আলাদা আলাদাভাবে শাসিত হইতে থাকলো। ইংরেজরা চলে গেল, ঠিক আছে। সে চলে গেছিল কেন? ব্যাডমিন্টন খেলার জন্য। এটা কিন্তু ফ্যাক্ট না, এটা আসলে জাস্ট মনে রাখার জন্য বললাম। ওকে, তাহলে আজকে এইটুকুই ছিল। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।